যা মাসুদ আহমেদ মহাশয় যার উদ্যোগে আজকের এই সভা আয়োজন করেছি আমরা, সবার কাজে মাননীয় সভাপতি মহাশয়কে সহযোগিতা করার জন্য আমার বক্তব্য মাসুদকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য মহাশয়ের সঙ্গে আমার একটা পরিচয় ছিল, কিন্তু আন্তরিকতার পর্যায়ে এটা যায়নি। এখানে বিজ্ঞজনেরা যারা আছেন এই অনেকের সাথেই মহাশয়ের একটা ঘনিষ্ঠতা ছিল। তাদের স্মৃতিচারণে এই কবি সাহিত্যিকের জীবনের বহু দিক আমরা শুনব। প্রায়শই দেখা যায় এইসব স্মৃতিচারণ সভায় বক্তৃতা দীর্ঘ হলে শ্রদ্ধার পরিবর্তে সবার ভেতরে একটা বিদ্যুৎতা এসে যায়। মাসুদ আহমেদকে অনুরোধ করছি। সভাপতি মহাশয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত শহরের বিশিষ্ট কলেজের সক্রিয় সদস্য, আমাকে বলেছিলেন যে মঈনুদ্দিন যখন আমাদের এরকম অ্যাসোসিয়েট ছিলেন তাহলে জেলা সমিতিতে আমাদের এখানে গৌরবভাবে একটা সভা করে নেওয়া ভালো, এতে আমাদের একটা নৈতিক দায়িত্ব আদায় হয় এবং সংগঠনেরও একটু কাজ হয়। তাকে বলেছিলাম যে ঠিক আছে, আজকে তিনি মারা গেছেন, কালকে আমরা করবো। তারপরে রবীন্দ্রবাবুর ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে ওখানে ঠিক করা যায় একেবারে গৌরবভাবে করা হবে যে আজকে খুব সামান্য সংখ্যক লোককে আমরা নিমন্ত্রণ করেছি। আমাদের সম্পাদক করেছেন ঋষিকান্ত ভট্টাচার্য এবং মঈনুদ্দিন সাহেবের সঙ্গে যারা বেশি ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে একটু দেখে দেখে বলা হয়েছে। মুখ্যত আজকে তারাই বলবেন। ফোনে পড়ে তখন একজন স্যার আসলেন, খুব সুঠাম দেখি, খুব সুন্দর এবং খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। বিজ্ঞান অতি বুঝানো, বেশি বুঝানো না, কিন্তু খুব সুন্দর অবস্থায় খুব সুন্দর বুঝানোর ভঙ্গি খুব সুন্দরভাবে বলেন। স্যার হিসাবে পেলাম। তারপরে আস্তে আস্তে তিনি আবার বঙ্গনাইতে শুরু করে দিলেন, মোবারক সাল মিলিয়ে। আর বঙ্গনাইতে শুরু করে দিলেন সহসভাপতি, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, 12 বছর 14 বছর তিনি সভাপতি হিসাবে কাজ করবেন বঙ্গ সাহিত্যে। মোবারকপুর প্রকৌশল নয়, জবাইপুর, পাটগ্রাম, এলমজুরি, সরিষা, কৌশিকপুর বাড়ি থেকে শুরু করে পাটগ্রামে আমার একজন স্যার ছিলেন বিবিধ স্কুলের অরুণ স্যার, এখন বললাম বাড়িতে আছেন নাকি। তারপর বঙ্গ সাহিত্যের লোকরা গিয়ে বঙ্গ সাহিত্যের কাজকর্ম ছড়িয়েছেন 12 বছর। আজকের এই মঈনুদ্দিন তাহলে বয়সে বঙ্গ সাহিত্য আমাদের সহসভাপতি মহোদয়, কেন্দ্র সমিতি লাল চক্রবর্তী মহাশয়, চক্রবর্তী এবং আজকে সহ উপস্থিত সদস্যবৃন্দ, বিগত 2 দিন পূর্বে আমরা এই মঞ্চে সমাজসেবী, রাজনীতিবিদ সত্যেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে আমরা সভা এখানে সম্পন্ন করেছিলাম। আর 2 দিন পর এক বুধবারে আমাদের চন্দ্রবর্ধন মহাশয় প্রয়াণ হয়েছিলেন। পরবর্তী বুধবারে আমাদের আরেক সহকর্মী কলিঙ্গদিনা বঙ্গনাট্য সম্মেলনের ইস্তাবান কর্মী তথা কর্মী হাই মাদ্রাসার বিজ্ঞান শিক্ষক গত 23 সেপ্টেম্বর বুধবার পরলোকগমন করেছেন। উনি অত্যন্ত বিদ্বান ছিলেন এবং ওনার ব্যবহার অত্যন্ত
গল্প সুলভ অথবা রাস্তাতে বলতেন। তিনি একটি কবি এবং সাহিত্যিক ছিলেন। আমরা সবার বিভিন্ন পত্রপত্রিকায় ওনার ধারা সম্বন্ধে অনেক কিছু সেই সময় অবধি তা আমরা শুনতে পেতাম, দেখতে পেতাম, অনেক আনন্দ লাভ করতাম। আমি যখন হাই স্কুল শিক্ষক সম্পাদক ছিলেন সেই সময় বিভিন্ন সভা সমিতি এবং ওনার বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং ওনার মানসিকতা সামাজিক চিন্তাধারা এত উন্নত ছিল তা আমরা সাধারণত সবার সঙ্গে দেখতে পাই না। উনি একজন খ্রিস্ট এবং সক্রিয় সম্পন্ন ব্যক্তি ছিলেন। আমরা সাধারণত জানি মুসলমানের মধ্যে, মুসলমান ব্যক্তিদের মধ্যে বা শিক্ষকদের মধ্যে গান গাওয়া পর্যন্ত খুব কম। কলিমধ্যে শিক্ষক ভবনে রবিবার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হতো প্রতি মাসের রবিবারে। সেই অনুষ্ঠানে উনি উপস্থিত হতেন এবং সুন্দর সভা শোনাতেন, কবিতা শোনাতেন, ওর সঙ্গে রবীন্দ্রনাথ শোনাতেন। ওনার রবীন্দ্রনাথ শুনে আমিও আশ্চর্য হয়েছিলাম। উনি দৈত্য উপস্থিত কিন্তু আমাদের অঞ্চলে এই চর্চা করে থাকেন না, খুব সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতেন। তাই আমার এখন মনে আছে একটা কারণে আমাদেরকে শোনাতেন। বিজ্ঞান শিক্ষক ছিলেন না, উনি ইংরেজিতে এম.এ. পাস করেছিলেন পরবর্তীতে এবং ছাত্রদের কাছে অত্যন্ত আদর্শ শিক্ষক হিসাবে তিনি পরিণত হয়েছিলেন। তারই প্রেরণে উনার আত্মার শব্দের কামনা করতে এবং উনার পরিবার সমাজে কামনা করে আমার দুঃখ শেষ করছি। সভাপতি উপস্থিত সম্মানিত শিক্ষক, মোবারকপুরের আর যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদের অনেকেই তাদের নামের সঙ্গে কাপালা বা দেখা। আমরা প্রত্যেকে জানি যে কাপালার উপাধিটা প্রাপ্ত উপাধি অনেকটা জাতিবর্ণ অবস্থাকে নির্দেশ করে, যে কারণে ইসলাম ধর্মাবলম্বী অনেকেই কাপালা বা তালুকদার ইত্যাদি উপাধি লাগান না বা লাগাবেন না। মহিলাকে আমরা কোনোদিন তার নামের সঙ্গে কাপালা সংযুক্ত করতে দেখি না। মোটামুটিভাবে 1979-80 এরকম সময় কাটে করিমগঞ্জে আমরা ঐক্যবান বলে একটা সাংস্কৃতিক সংগঠনের কাজ শুরু করেছিলাম। সংগঠনের কাজ বলতে তখন মূলত বাইরে থেকে শিল্পীদেরকে আনা, উপশিল্পী এবং গণসংগীত শিল্পী তাদেরকে আনা, তাদের অনুষ্ঠান করা। অশোক রায়, নাইনা, অভিজিৎ বসু তারা প্রত্যেকেই রক্তদানের আহ্বানে করিমগঞ্জে এসেছেন। সে সময় রহনগঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠানগুলো হতো, আমরা তখন করেছি। তখন ঐক্যদানের সভাপতি ছিলেন আমাদের পার্টি। যে করিমগঞ্জ শহর নিঃসন্দেহে গর্ব করতে পারে, এই শহর অনেক ছড়াকারের জন্ম দিয়েছে। সমাজজাত অনেক ছড়াকার যাদের অনেকেই প্রয়াত হয়েছে, অনেকে আছেন। এটা খুব বৈশিষ্ট্যপূর্ণ যে একদম বয়স্ক বনবিদ্যা থেকে শুরু করে সময় যে কেউ সঙ্গে মিশে যেতে পারে। তার সঙ্গে পরিচয়ের সূত্রে আমাদের বাড়িতে গেছেন আমার ভাইজি, ভাইপো, এদের এরা তখন ছোট ছোট, এদের নাম জিজ্ঞেস করেছেন, নামের পত্র জিজ্ঞেস করেছেন। যে পত্র বলতে পেরেছে তো পেরেছে, যে পারে নাই তাকে এই নামের কি অর্থ সেটা অবাদ করেছেন, গল্প করছেন। কাগজ নিয়ে আসুন, কাগজ নিয়ে এসে তাৎক্ষণিকভাবে ছড়াছড়ি রেখে দিচ্ছেন। এই যে অসাধারণ বৈশিষ্ট্য, যে কোনো মানুষের সঙ্গে মিশে যেতে পারা, তাৎক্ষণিকভাবে তার ছড়াকার হিসাবে তার যে প্রতিভা, শিল্পী হিসাবে তার যে প্রতিভা, তার জীবন তাৎক্ষণিকভাবে ঘটিয়ে দেওয়া, এই বৈশিষ্ট্যটি অসাধারণভাবে ছিল। আমরা প্রায়ই তাকে পেতাম
আমাকে ক্রস করে রিক্সা যাওয়ার সময় মহিলা রিক্সার পেছন থেকে মাথা ঘুরিয়ে তার ছেলেকে দেখিয়ে আমাকে বলছেন সামরাটি না কুলরাটি। যে কুল তার ছেলেরা রিক্সায় বসে আছে তাকে নামিয়ে তো আমাকে নিতে পারবেন না, আর আমাকে নিতে হবে ছেলেটাকে। এই যে অসাধারণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মানুষটার মধ্যে ছিল। আপনারা অনেকেই জানেন যে তখন এসপি করিমগঞ্জে ওই রাস্তা থেকে যাচ্ছেন বিকালবেলা, আমাদের নাম দেবাংশু দত্ত চৌধুরী আইনজীবী সে আর সুজিত দাস স্ত্রীর ভাইয়ের ছেলে, তারা দুজনই সমবয়সী, তারা ওই কুকুরটাকে দেখে ঘেউ ঘেউ করেছে। বিদেশি কুকুর, সে তো ভীষণ উত্তেজিত হয়ে গেছিল এবং সেই কারণে তারা ভয়ে পালিয়েছিল। এসপি তাদেরকে তাড়া করে করে তখন সুজিতদা থাকতেন ওই যে আমাদের রঞ্জিত তাদের পাড়ায়, ওইখানে সুজিতদার বাড়ির ভেতরে এসে ধমক দিয়েছিলেন। সুজিতদা ভীষণ উত্তেজিত হয়ে তারপর থানা না রাহুল ওদেরকে নিয়ে গিয়েছিলেন থানায়। সুজিতদা খুব উত্তেজিত হয়ে থানায় গিয়েছিলেন এবং সেটা নিয়ে পরবর্তী সময়ে মামলা হয়েছিল। গুয়াহাটি হাইকোর্টে একটা সুপারিশ পিটিশন হয়েছিল, তার একটা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি করেছিল। কমলেন্দু দত্ত চৌধুরী তৎকালীন এডিসি, তিনি তার নেতৃত্বে একটা কমিশন হয়েছিল এবং কমিশনে তাদের কোনো দোষ পাওয়া যায় না। যাই হোক, তো সেই ঘটনার প্রতিবাদে করিমগঞ্জের নাগরিক সমাজ স্থির করলেন যে ডিসি অফিসের সামনে একটা অবস্থান আয়োজন করা হয়। অনেক সমবেত হলেন, আমরাও ছিলাম সেখানে। ধর্নার সময়কাল যেহেতু বেশ কিছু সময়, কিছু পর যে এই শহর বা এই শহরের সমাজ এরকম অনেক প্রতিভা জন্ম দিয়েছে। এই প্রতিভা তাদের নিজেদেরকে তারা বিকশিত করেছেন, প্রকাশ করেছেন। এই ধারা, এই ঐতিহ্য করিমগঞ্জ বয়ে নিয়ে যাবে এবং আমরা একটা উজ্জ্বল ঐতিহ্যের সঙ্গী থাকবো। আমরা নিজেরাও নিজেদেরকে সমৃদ্ধ করব, এই প্রত্যাশা দেখে মঞ্জার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার সুসংগঠিত পরিবার প্রত্যেকের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখে যে কিছু অসুস্থ হয়ে পরে আর দেখা হয়নি, পরে শুনলাম যে তিনি বেশি অসুস্থ ছিলেন। আর তো রিমেরিক তো খুব দুর্দান্ত লিখতেন, খুব দুর্দান্ত রিমেরিক লিখতেন। চড়াই একটা ফর্ম দুর্দান্ত রিমেরিক লিখতেন। নির্ময়রা আছেন, তিনি জানেন, তারা লিখ আলাদা। আর এই শতাব্দী শেষে, বাংলা শতাব্দী সম্ভবত একটা কোন একটা কাগজে লিখেছিলেন, কিন্তু করে আমার বইটা নেই, কবিতাটা দেখি নাই, যে পশ্চিম পবনে বলে অভ্যস্ত আগে শতাব্দী বিলীন হয় বাংলা। দুইটা পঙ্ক্তি মাত্রা ছন্দ, এগুলি দেখবেন সব ঠিক আছে, এগুলি আপনি ভালো করে বুঝতে পারবেন। আরো কেউ যদি সাহিত্য করতেন, গতিশীল চিন্তা চর্চা করতেন, শেষ জীবনে ধর্মের দিকে কিছু ঢুকে পড়েছিলেন, কিন্তু গোড়ামি ছিল না। গোড়ামি ছিল না, তার বাংলা ভাষা এত সাবলীল, তার ইংরেজি ভাষা এত সুন্দর, এত দুর্দান্ত মেধাবী ছাত্র ছিলেন। এটা পরে জানলাম, এত সুন্দর হস্তাক্ষর, মঈনুদ্দিনের মতো সুন্দর হস্তাক্ষর আমি দেখিনি। খুব সুন্দর, খুব মেধাবী মানুষ, খুব জ্ঞানী মানুষ। ভারতের সাংবাদিকের মহানায়ক কবি হিসেবে আমাকে তিনিই চিনিয়েছেন। আরো গিয়েছি সূর্যচন্দ্রীর বাড়িতে, শরীরপুরের বাড়িতে, মন্দিরাদির বাড়িতে, সমাধার বাড়িতে, ওই লক্ষ্মীবাজার রোডে, এইসব জায়গায় তারা আড্ডা ছিল। আমি হাই মাদ্রাসার শিক্ষক আমার ফরিদুদ্দিন সাহেবকে মঈনুদ্দিন সাহেবের স্মৃতি চালু করার জন্য অনুরোধ জানাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, কারণ সম্ভব ওনার যে কিছু গুণ দেখেছি বা কিছু স্মৃতিও মনে পড়ছে, তার দু একটু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কিন্তু ওনার বাংলা ভাষা, ইংরেজি ভাষাও যে কত দক্ষতা ছিল তা আমি ওনার সঙ্গে থেকে উপলব্ধি করতে পেরেছি।
উদাহরণস্বরূপ আমি বলছি যে অধীক্ষক মহোদয় যখন কোনো অর্ডার দিতেন শিক্ষকদের প্রতি বা ছাত্রদের প্রতি, তখন উনি প্রায় সেই অর্ডারে কোনো কোনো জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক, কোনো কোনো জায়গায় স্পেলিং মিস্টেক উনি প্রায় করতেন। উনার তার একটা অভ্যাস ছিল। এছাড়া আমার কোনো মনে আছে, আমাদের মাদ্রাসায় আমি কোঅপারেটিভ সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম। একবার অ্যানুয়াল জেনারেল মিটিং করার পর রিজলিউশন অন্তত 20-25টা ছিল, ইংরেজিতে লিখতে হয়। তা আমি একজন সায়েন্সের শিক্ষক, যার জন্য ইংরেজিতে এত বেশি দক্ষতা নেই, যদিও মোটামুটি চলে। তাই সেই রিজলিউশনগুলো যাতে সুন্দর করে লেখা যায়, ওনার বাড়িতে গিয়ে ওনার সাহিত্য নিয়েছিলাম। এইভাবে অনেকেই দেখতাম যে ইংরেজিতে কোনো ড্রাফট করতে ওনার সাহিত্য নিতেন, বাংলায় কোনো ড্রাফট করতে ওনার সাহিত্য নিতেন। তাই উনি বিজ্ঞানে যেভাবে পালন করেন, আমার বক্তব্য শেষ করব যে সবচেয়ে বড় কথা ছিল যে উনার মধ্যে আমি কোনো দিন, আমি হিন্দু মুসলমানও কম বেশি মানুষের মধ্যে একটু সাম্প্রদায়িকতা থাকে, কিন্তু উনার মধ্যে আমি সাম্প্রদায়িকতা 1% দেখি। কোনোদিন হিন্দু মুসলমান নিয়ে কোনো আলোচনা করতে আমি দেখিনি। আমার 21 বছর কিন্তু আপনার সঙ্গে চাকরি করেন উনি। আর এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, কোনোদিন কেউ যদি কর্মকর্তা হয় তবুও দেখিনি যে উনি কোনোদিন রাগ করেছেন। হাসি হাসি কোনো একটা সুন্দর বাক্যের মাধ্যমে হাসাতেন, এবং উনি এত বেশি হাস্যরসিক ছিলেন যে আমরা কমন রুমে যখন উনার সঙ্গে বসতাম, উনি মানে প্রতিদিনই কোনো ছড়ার মাধ্যমে বা কোনো একটা অন্যভাবে বলে সমস্ত কমন রুমের সব কর্মবৃন্দকে হাসাইতেন। মানে এত বেশি হাস্যরসিক ব্যক্তি আমি আমার জীবনেও দেখিনি। কোনোদিন কোনো বিবাহে যখন আমাদের স্টাফের নিমন্ত্রণ থাকতো, ওনার সঙ্গে সঙ্গে যেতাম, রাস্তায়ও হাসাতেন, এমনকি বিয়েবাড়ি গিয়েও বিভিন্ন কথার মাধ্যমে হাসাতেন। আর আমি সমাবারই বলেছেন, আমি আবার রিপিট করছি যে উনি তাৎক্ষণিক ছড়া বা কবিতা লিখতে পারতেন। এই গুণটি তার অসাধারণ ছিল। যে অনেক সময় আমি দেখেছি অনেক বিয়েবাড়িতে গিয়ে পরে এবং পরে সম্বন্ধে জোড়া দিতেন, পরে এবং পরে সম্বন্ধে আবৃত্তি লিখতেন। এছাড়া তার আমরা প্রায় বলতাম যে স্যার হিসেবে সম্বোধন করতাম ওনাকে। আমি বলতাম, স্যার আপনি যদি মাস্টার ডিগ্রি দিতে পারা হতো, তখন বলতেন সায়েন্সে তো মাস্টার ডিগ্রি দেওয়া যাবে না। তখন ওনাকে আমরা বললাম যে আপনি আর্টসে ইংলিশে দিয়ে দিন। তখন ইনি সার্টেন সাবজেক্ট ইংরেজিতে ডিগ্রি করে, এরপরে তিনি ইংলিশে মাস্টার ডিগ্রি করেন, এবং লাস্ট শেষ পর্যন্ত বিএডও দেন এবং ফার্স্ট ক্লাস করে ফার্স্ট, সেকেন্ড না থার্ড হয়েছে বিএডে। মোটামুটি আমার হিসাবে উনার আরুনা তো ছড়া বা কবিতা, ছোট গল্প তো লেখার যে ক্ষমতা ছিল, আমি চাকরি জীবনে প্রথমে দেখেছি তিনি অনেক সংস্থা, সাংস্কৃতিক সংস্থার সঙ্গে, অনেক ম্যাগাজিনের সঙ্গে সম্পর্ক ছিল, এবং আমরা অনেক সময় অনেক ম্যাগাজিন নিয়ে আমরা স্টাফের মধ্যে তিনি বিতরণ করতেন। আমরা প্রায় ওনাকে বলতাম যে স্যার আপনাকে এই যে তাৎক্ষণিকভাবে কবিতা লিখছেন, জোড়া লিখছেন, তা একত্রিত করে বোঝা যায় লিখতে আমরা মানে ছড়া, কবিতা বা ছোট গল্প এইসব লেখনের মাধ্যমে অনেক কিছু পেয়ে যেতাম যদি তিনি গঠনমূলকভাবে চিন্তা করতেন। কিন্তু তিনি সবসময় স্ট্যান্ডার্ড ওয়েতে এগুলা দেখতেন, যার জন্য জানি না কিছু সংরক্ষিত হয়েছে কিনা। নমস্কার মাননীয় সভাপতি মহাশয়, সম্মানিত আত্মীয়বৃন্দ, মঈনুদ্দিন তাকে আমরা সবসময় বলতে গেলে কবি মঈনুদ্দিন বলে কবি। তার কারণটা কি, এটাই আমাদের কাছে পরিচয় এবং আমার কাছে বিশেষত। আমি তার সঙ্গে খুব বেশি মেলামেশা করার সুযোগ আমার হয়েছে তেমন নয়, এটা হয়তো আশ্চর্য শোনাতে পারে।
কেননা তিনি সাহিত্য জগতে বিচরণ করতেন অনেক আগে থেকে, এবং আমরাও সেখানে মাঝে মাঝে পা রাখি বলে সেই জগতে, কিন্তু তবুও সেই ঘনিষ্ঠতা যাকে বলে সেটা তার সঙ্গে বলে ওঠেনি। তবে এখানে নানান পদক আছে। সাহিত্য রবিবারের সাহিত্য আড্ডায় ওনাকে মধ্যে শেষ দেখেছিলাম, এবং সেই দিন ছড়াতে হয়েছিল একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন, এবং সেদিন দেখেছিলাম যে মানুষটা অত্যন্ত ইমোশনাল মানুষ, খুবই আবেগপ্রবণ। উনি বলেছিলেন যে এই রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করে, কিন্তু অনেক কারণে হয়ে ওঠেনি। কথাগুলো বলতে বলতে উনি কেঁদে ফেলেছিলেন, এবং সেদিন বুঝেছিলাম অত্যন্ত সংবেদনশীল একটি মানুষ। এরও আগে, অনেক আগে 1992 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন আমি বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একটি অধিবেশন পরিবর্তী হচ্ছে, সেই সময়তে আমি লিখেছি কথার কথা। আমি এবং সৌগত কিছু ওদের বলেছিলাম যে চলো আমরা একটা ছড়ার আড্ডা নিয়ে, তো তখন চট করে মাথায় খেলে গেল, সেটা লিখে দিলাম। সেটা আমার মনে একতা যাত্রা নয়, এ কথার যাত্রা, হারিয়ে ফেলেছে বুঝি হৃদয়ের মাত্রা। উনি কয়েকদিন খুব খুশি হলে বলবো বা ভালো তো হয়ে গেছে একটা। কথাটা হচ্ছে কি, আমরা যদি সেইগুলো লিখে রাখতাম তখন পরে এইগুলো নিয়ে একটা সংকলন ছোটখাটো করা যেতে পারত, কিন্তু আমরা সেইভাবে অর্গানাইজ কখনোই ছিলাম না। এরও আগে, বহু আগে, তখন আমাদের কত আগে বলবো, আজ থেকে প্রায় 36-37 বছর আগে আমি নেতাজি মেলায় গিয়েছি, গিয়ে দেখলাম ওখানে ছড়ার কারখানা চলছে, এবং সেখানেতে আমি একটা ছড়া সবাই দিয়েছিলাম যে ওরা আমাকে খুব ঠাট্টা করে একটা ছড়া লিখে দিয়েছিলেন, এবং তারপরে আমি একটা ছড়া লিখে দিয়েছিলাম ওদের। তখন মধুদ্দিন কিন্তু যেরকম খুব মানে পার্টনার জেন্টলম্যান, উনি সেই খোঁচাটাকে নিলেন না গায়ে, না নিয়ে বললেন ঠিক আছে সামনের বছর আপনি আমাদের সঙ্গে বসবেন। সেগুলো আছে, সেগুলো নিয়ে যদি একটা সম্মেলনের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা একটা আমরা করতে শ্রদ্ধা জানাবার একটা উপায় খুঁজে পাবো। এবং দ্বিতীয়ত, তার মধ্যে যে মানুষ, সেই মানুষগুলো আজকে সমাজে খুব বিরল হয়ে যাচ্ছে, সমাজে বিরল হয়ে যাচ্ছে। সেখানে কোনো বিশেষ ধর্ম বা জাতির কথা বলছি না, সমাজের মধ্যে বিরল হয়ে যাচ্ছে। সুতরাং তার যে দৃষ্টান্ত, তার প্রধান মানসিকতা, এইটাকে যেন আমরা মনে রাখতে পারি। এবং এই কিছুদিন আগে থেকে এখানে প্রতীন্দ্র ভট্টাচার্য, তার স্মৃতিসভা আমরা বসে দেখেছিলাম, বলেছিলাম সবাই অনুভব করে যে উনি একটি রাজনৈতিক ব্যক্তি হলেও দলগত নির্বিশেষে সমস্ত রাজনীতির মধ্যে তিনি চলে যেতে পারেন। এবং আজকে দুঃখজনকভাবে তার পরপরই বছর তিনি চলে গেলেন। আজকে সবাই তাদের সাথেই বলছি, আমরা যদি একটা সংস্কার মুক্ত উদার মানসিকতার পরিচয় রাখতে পারি, তাহলে সেটাই হবে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাখতে পারি। আজকের সভা শিক্ষক পক্ষ থেকে আমার সুপারিনটেন্ডেন্ট স্যার বিশেষ কাজের ব্যস্ততা গায়ে উপস্থিত পারছেন না, আমরা দুজনে পাঠিয়েছিলেন, দুঃখিত বিশেষ কাজে ব্যস্ততা। আর মহিউদ্দিন স্যার আমার চাচা, আমার জায়গা বাড়ি, আমার ঘনিষ্ঠ সম্পর্ক। স্যার সম্বন্ধে অনেক কথা বলা, অনেক কথা শুনছি আর শুনবো। আমি তার ভাতিজা হিসেবে তার নিকটে থাকিয়া যেটা পাইছে ওটা আমি বলছি, আপনার ঘনিষ্ঠ ভাতিজা। আমি ছোট থেকে আমি যেটা পাইছি আমার বলব আমি ছোট, আমি তখন ক্লাস 6 বা 7 তখন বেশি আমরা গ্রামে কোনো ক্লাব আছে, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এটার প্রতি কোনো মনোযোগ আছে। আমরা সব ছেলেরা, আমি 7, 8, 9, 10 ছেলেরা সব নিয়ে ঘুরিত। তখন একটা ক্লাব করছে, গান্ধী ক্লাব। তো এই ক্লাবটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার প্রতি খুব একটা জানানো যায় আলোচ। আমার মাস্টার স্যার বলছেন যে মোবারকপুর বাকরশাহ যে বৃহৎ বৃহৎ আকারে, আমি শুধু প্রথমে আমার গ্রামের কথা লাগে, এই ক্লাবটা শুধু গ্রামে আমার শুধু আমাদের গ্রামের ছেলেরা লাগিয়া চাইনিজ শুরু করছে। আমরা আমি প্রথম শুনছি ক্লাবের নাম এবং প্রাণ প্রতিষ্ঠা করলাম। যার ক্লাবটা দেশের পলিটিক্সের হাত থেকে হয়েছে, আমরা খুব উপকৃত হয়েছি।
বলতেছি যে আমার মনে আছে, আমার মনে আছে আমি 7 years তখন 11-12 বছর মানে ছাত্ররা ভলিবল খেলার শেষে তাই সব কিন্তু নামাজ পড়ে তাই রিলিজিয়াস মানুষ আছে কালেজের মসজিদেও ব্যস্ততা এইরকম না খেলার 25টা বছর খেলা পরিচালনা করছেন, খেলা শেষে মসজিদে সবের মসজিদে ওটা আমি আমার পুরা শিখতে পারছিলাম তারপরে তো গ্রামের সব গরিব ছেলেরা আর্থিক সাহায্য করতাম, যেহেতু আমার প্রাইভেট পরীক্ষায় তো পরীক্ষা দিতে পারতো না, এরাই মানে আর্থিক সাহায্য করতাম। তারপরে তারপরে তাই আমরা সন্ধ্যার সময় যে নামাজ পড়ি মসজিদ, নামাজ শেষের পরে একটা রিলিজিয়াস ধর্মীয় সভা বড়রা বসে ছোটরাও কষ্ট পারে। তো আমার মনে আছে আমি ক্লাস 10 আছে, আমরা দেখলাম সুন্দর সন্ধ্যার সময় আমরা সেন্টার মসজিদে আদি দেখলাম আমরা সন্ধ্যার সময় একটা বেজে দিতাম। আমার মনে আছে মনে আছে নামাজ আরো করা লাগে ক্লাস আইকন এটা কারণ আইকন কম নেয় তো এটা চিন্তা করে একটা গার্লস হাই স্কুল ইন্দিরা গান্ধী গার্লস এটা কামও করছিলাম, তা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করছেন এই স্কুলটা এটা তারা আমি যখন কলেজও পড়িয়ে আমি যখন কলেজে অ্যাডমিশন করে দেখা ওকে ওটা নিয়ে তো আমি ফাইন্যান্স কলেজ লাইব্রেরি গিয়া আমার নামে বই পড়ি বই না আর যেটা পাইছি ডিসিপ্লিন তার ছাত্রবলী সবই ভালো আমার স্যারের পেয়ে গেছে না, বেশি দিন পেয়েছি না, মাত্র কলেজ হিসেবে মাত্র 6 বছর পেয়েছি। তবে ডিসিপ্লিনের ব্যাপারে একটা জিনিস আছে, আমরা হচ্ছে একটা কালচার আছে যে মধ্যাহ্ন ভোজনের সময় মধ্যে বিভিন্ন সময় আমরা মসজিদে এটা কিন্তু খুব পড়াশোনা করতে মানে মসজিদও 10 মিনিট বেশি সময় নেয়, মাত্র 10 মিনিট সাবজেক্ট নেয় অ্যারাবিক ভাষা প্রচার করছে না, কিন্তু শেষ জীবন দেখছি আমি যে অ্যারাবিক ভাষা ব্যবহার করতে চাই ফার্সি ভাষার মানুষের কোনো শব্দ আছে তখন অ্যারাবিক টিচার দিয়ে আসে কারণ ওই রাজ্য পছন্দ এই শব্দটা আরবি না ফার্সি অ্যারাবিক টিচার দিয়ে মানে ভাষা করছে তাই তার মানে যে শেষে দেখছি বিভিন্ন ভাষার প্রতি আর আরেকটা জিনিস আছে এটা কান যতদিন সেটাই আসবে তখন মসজিদ কমিটি অডিট করে দেখা যাইব যে ক্যাশ দেখা যায় হাইওয়ে হিসাব করে দেখা যেত ক্যাশ ইন হ্যান্ড দেখা যায় এখান থেকে কালেকশন থেকেও দেখা যায় মসজিদের ক্যাশে প্রচুর আছে মানে এটা একটা কীরকম বেশি না সবসময় হিসাব করলে কম থাকতো সমান থাকতো না সমান থাকতো কিন্তু দেখা যায় ক্যাশ বেশি এইভাবে মানে এত সিনসিয়ারিটি নিয়ে কাজ করতে হয় আর যেহেতু আমি দাও থেকে যেরকম দেশে আজকে তাকে আমি জেনেছি যে নানার কতগুলো এমন মুহূর্ত রয়েছে গত কিছুদিন থেকে সামাজিক মাধ্যমে মনোজীবন চক্রবর্তী স্যার মলয় গান্ধী যে পিছনে ওনার সম্পর্কে নানা রকম আলোচনা হচ্ছে, ওনার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা যদিও আমার গড়ে ওঠেনি কিন্তু গত 8-10 বছর ধরে তার ছেলে পিতা বাবুর সঙ্গে সামাজিক মাধ্যম এবং সাক্ষাৎ আলাপ এবং যোগাযোগগুলো রয়েছে, কিছু কথা আলোচিত হয়েছে আর ওনার সংরক্ষণ ইত্যাদি বিষয়ে। প্রথম মঈনুদ্দিন প্রথম যখন দেখি
সম্ভবত রবীন্দ্রসদনের কোনো একটি সভায়, এবং এখন ঠিক নিশ্চিত করে বলতে পারি না আয়োজক সম্ভবত কবি সাহিত্য সংস্কৃতি সম্মেলনেরই কোনো একটা অনুষ্ঠান ছিল। সঞ্চালকরা পুরো নির্দেশ করেছেন মুজিবুর রহমান যিনি এলাকায় একটা ছড়া ছিল অভিনয় সেখানে সেখানে সন্দেহ রহমান শব্দের উচ্চারণে মাত্রা রহমান রহমান এই মাত্রার বিসঙ্গতি নিয়ে প্রশ্ন করেছে। তার মানে কতটা প্রস্তুতে তিনি ছিলেন ছড়ার ছন্দ বিষয়ে সেখানে কিন্তু বৈদ্যুতিক সম্পর্কে তিনি ওই কথাটা আমাকে বলেছিলেন বা পরবর্তীতেও বলেছেন। এই কিছুদিন আগে সামাজিক মাধ্যমে হয়েছে আমার যারা তো আমার মাধ্যমে সংরক্ষণ একটা আজকে আমরা একটা ডিজিটাল এরিয়া আছি, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে মানে সেগুলো যাতে সংরক্ষণ করা যায় তার দুটো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে মানে সে অনির্দিষ্টকালের জন্য ছাপা বইয়েরও ক্ষয় ক্ষতি লয় আছে, কিন্তু আমরা যদি সেটা ডিজিটাল মিডিয়ায় সংরক্ষণ করতে পারি তাহলে সেটা অনেক দিন থাকবে। আরেকটা বড় ব্যাপার হলো তার পাঠক পরিচিতিটা অনেক বাড়বে। এই বিভিন্ন সামাজিক মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়া যাবে আমাদের এই অঞ্চলের বাইরে, উত্তর পূর্বাঞ্চল নয়, তার বাইরে গোটা ভারতবর্ষে যেখানেই বাংলা ভাষার চর্চা আছে সেই সমস্ত পদ্ধতি চলবে, পড়া পৌঁছে যাবে ছাপাদার ব্যবসায়। এ ব্যাপারে একটু আলাপ ওনার ছেলে অপুর সঙ্গে হয়েছে, কিন্তু এই সময়টা এইসব আলোচনার জন্য যথেষ্ট বিভাগ আছে, সেখানে সেই বইগুলো সংরক্ষণ করা যায় এবং তাকে হয় যার দরকার সেখানে সহজেই আপনারা সেটা পড়তে পারবেন এবং সেটা সংরক্ষিত থাকে। এবং ছেলে সেও এই সংগঠন এই সংস্থার সঙ্গে বা এই দিবস পালন করার জন্য আমরা এখন সমবেত হয়েছি। আমার সঙ্গে ওনার পরিচয় প্রায় 15 বছর বা 16 বছর পরিচয় হয়েছে। আমি কর্মব্যবধি সামান্য কিছু আসলেন আর সবসময় চলে তার সঙ্গে দেখা হতো। এই সুবাদে উনি কখনো অফিসে আমার টেবিলের সামনে গিয়ে বসে থাকতেন। আমি বেশি ভিড় থাকতো তো কয়েক মিনিট বলতে ছেলে কাগজটা তুলে ওই কম্পিউটারে ছেলে কাগজ পাঠালাম নিচে কিছু লিখে দিতে লাগলো। দেখলাম কখনো শুরু লেখে পড়তাম এরকম আমাকে নাম দিয়ে দিয়েছে। তার লেখা একটা বই আছে, একটা কবিতা সংকলন আর একটা গল্প সুন্দর, সেটাও আমাকে দিয়েছেন। নাম লিখে দিয়েছে নিজে কাগজ বইটা দুটো গল্প অপূর্ব সুন্দর। উনি হয়তো তার সম্পর্কে রেখেছেন, সমাধা করেছেন গোয়েন্দা, আর তিনি সেই গল্পতে উল্লেখ করেছেন মনি এবং লীনা। ওনার ভয় বলেছিলেন যে আমি তো বাংলাদেশ থেকে আসি, মুক্তিপুত্রা কি ধ্বংস করে গেছে সেটা একটা পরবর্তী অবস্থাটা বেরিয়ে আসে। তিনি অনেক ক্লাব দিতে রাজি বলেন ধ্বংস দেখবো হয় মানবীয় সেটা এখানে কালীবাড়ি ঘাটের সামনে দুর্গা প্রতিমা যখন বিসর্জন হচ্ছে তার কাছে নিয়ে বলছিল এই দুর্গা প্রতিমা বিসর্জন দিচ্ছে আবার কি করছে কেন, এই তো খোলা চোখটা কি করছে কেন, মা কিছু বিসর্জন দিচ্ছে না। তিনি বলেন না না মা আবার আসবে, এই চলে গিয়ে তিনি বেঁচে গেলেন এটা তো মুক্তি গেল, মা আবার আসবে সেই আনন্দ থাকে আবার এই বলে বলে কাটিয়ে অবশ্যই বলতে কিন্তু যখন বিনা হারিয়ে গেল সমুদ্রের দেখে তখনই অবশ্যই চলে গেলেন সমুদ্রের বালু পাবে না। তারপর তাকে দেখা গেল তিনি বললেন এটা হলো
আমার কার দৃশ্য এই যে কল্পনা অত্যন্ত সুন্দর